হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো, মানে টপ 3 ন্যাশনাল প্লেক্স কালেকশন, যেটার মধ্যে পিভিআর, আইনক্স, সিনেপলিস এবং মিরাজ সিনেমাসও ইনক্লুডেড আছে, বিকজ এখন মিরাজ সিনেমাসকে টেক ওভার করে নিচ্ছে পিভিআর, আইনক্স। তো এদেরই কালেকশন নিয়ে কথা বলবো। পুজোর সময় 4টে বাংলা ছবি মুক্তি পেয়েছে, সেটার কালেকশন সম্পর্কে জানাবো। তবে আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু খালি প্লেক্স কালেকশন ইনক্লুডেড আছে এখন অব্দি, কিন্তু মানে টোটাল যে কালেকশনটা, যেটা লোকাল মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন ইত্যাদি, সেগুলো কিন্তু এই যে ফিগারটা আপনাদেরকে জানাচ্ছি সেটার মধ্যে কিন্তু ইনক্লুডেড থাকবে না, বিকজ ওই ডেটাটা আমাদের সামনে আসে না আর কি। এবং প্রডিউসাররা যখন ফিগার জানাবে তখন অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করবো। থেকে প্রথম আমরা কথা বলবো হচ্ছে দেবী চৌধুরানী নিয়ে। দেবী চৌধুরানী 4 নম্বর পজিশনটা হোল্ড করছে। লোকে ভেবেছিল দেবী চৌধুরানী 3 নম্বর পজিশনে থাকবে, বাট অ্যাকচুয়ালি 4 নম্বর পজিশনটা পেয়েছে দেবী চৌধুরানী। 45 লক্ষ টাকা কালেকশন করতে পেরেছে টপ 3 ন্যাশনাল প্লেক্স থেকে, টপ 3 বা টপ 4 বলতে পারেন, যেহেতু মিরাজটাও ইনক্লুডেড আছে। তো এখান থেকে আর কি কালেকশন করতে পেরেছে 45 লক্ষ টাকা এক উইকে। তো এবার দেখুন, অন্য সময় আর কি বাংলা ছবি যদি এই ছবিটা 15ই আগস্টে মুক্তি পাওয়ার কথা ছিল, তখন যদি এটা মুক্তি পেত, এতটা কালেকশন হয়তো মাইট বি করতে পারতাম। তো পুজোর সময় এলে ডেফিনেটলি একটা মানে অ্যাডিশনাল প্রমোশনও হয়ে যায় ফ্রিতে, এবং তার সাথে আর কি ডেফিনেটলি যেহেতু মানুষ যায় বাংলা ছবি দেখতে, তো সেইখানে আর কি এই কালেকশনটা করতে পেরেছে 45 লক্ষ টাকা। তবে দেবী চৌধুরানী যে বাজেটের ছবি, যে লেভেলে প্রমোশন ইত্যাদি হয়েছে, সেই তুলনায় ডেফিনেটলি আন্ডারওয়েলমিং, বাট একটা ডিসেন্ট কালেকশন করেছে। অন্য বাংলা ছবি সচরাচর বছর জুড়ে যা কালেকশন করে সেই তুলনায় আর কি ডিসেন্ট করেছে। এবার তার থেকে 3 নম্বর পজিশনে রয়েছে যত কাণ্ড কলকাতায়। লোককে অবাক করে দিয়েছে, এই ছবিটার কিন্তু একেবারেই প্রচার হয়নি, ঠিক আছে। ছবিটা পুরোপুরি অনিক দত্তর ব্র্যান্ড ভ্যালুর উপরে আর কি চলেছে, এবং এখানে আপনারা জানেনই একেবারেই প্রচার হয়নি ছবিটা। তা সত্ত্বেও কিন্তু 3 নম্বর পজিশন হোল্ড করছে। ছবিটা কিন্তু প্লেক্স কালেকশন যেটা করেছে সেটা হচ্ছে 67 লাখসের কালেকশন এক উইকের এসছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে রক্তবীজ 2 এবং রঘু ডাকাতকে নিয়ে। তো এবার দেখুন, এই ছবি দুটো কিন্তু 25 তারিখে মুক্তি পেয়েছে, মানে বৃহস্পতিবার দিনকে। তো ওই একদিনের যে কালেকশনটা, সেই কালেকশনটা সম্পর্কে কিন্তু ওয়েবসাইটে এখনো দেয়নি। বাকি 7 দিনের কালেকশন সামনে এসেছে। তবে যিনি আছেন, যিনি রক্তবীজ 2 এর আর কি স্ক্রিন প্লে রাইটার, তো তিনি কিন্তু শেয়ার করেছেন প্লেক্স কালেকশন নিজের ফেসবুকে, এবং সেখানে কিন্তু তিনি ওই 25 তারিখে কত কালেকশন হয়েছে সেটা কিন্তু তিনি জানিয়েছেন আর কি। তো রক্তবীজের ক্ষেত্রে 8 দিনের কালেকশনটা বলতে পারবো, এবং রঘু ডাকাতের ক্ষেত্রে যে 7 দিনের ডেটাটা পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো রক্তবীজ 2 এর ক্ষেত্রে ছবিটা 2 নম্বর পজিশন হোল্ড করছে। 7 দিনে কালেকশন করতে পেরেছে, মানে ফ্রাইডে থেকে 26 তারিখ থেকে শুরু করে 7 দিনের যে কালেকশনটা হচ্ছে সেটা হচ্ছে 1,41,00,000 টাকা। আর 25 তারিখে 10 লক্ষ টাকা মতো কালেকশন করতে পেরেছে, মানে 1,51,00,000 টাকা কালেকশন করতে পেরেছে, এটা 8 দিনে। আর অন্যদিকে রঘু ডাকাত, যেটা কিন্তু 25 তারিখের ডেটাটা আমি বললাম যে আগে আমার কাছে নেই, মানে ওটা পাইনি, ওটার ক্ষেত্রে 7 দিনেরই ডেটা আমরা পেয়েছি, এবং সেটার অ্যাকর্ডিং ছবিটা কালেকশন করতে পেরেছে 1.47 CR। এবং 7 দিনের যদি কালেকশন হিসাবে নিরিখে আপনি বিচার করেন, তাহলে রঘু ডাকাত 1 নম্বর পজিশন হোল্ড করছে, এবং সেটা বুকমাই শোতে যা টিকিট সেল হচ্ছিল, যা হাউসফুল হচ্ছিল, যা ট্রেন্ডিং আমরা দেখতে পাচ্ছিলাম, সেখানে আমরা বুঝতেই পারছিলাম যে রঘু ডাকাত 1 নম্বর পজিশনটা হোল্ড করবে। তো রঘু ডাকাত 1,47,00,000 টাকা কালেকশন করতে পেরেছে 7 দিনে। আর রক্তবীজ 2 নম্বর পজিশন হোল্ড করছে, 1,41,00,000 টাকা কালেকশন করতে পেরেছে। আর যেটা 8 নম্বর দিনের ডেটা রঘু ডাকাতের ক্ষেত্রে মানে অ্যাভেলেবেল নেই, আর রক্তবীজের ক্ষেত্রে রাইটার তিনি নিজে শেয়ার করেছে, এবং সেখানের ভিত্তিতেই আপনাদেরকে জানালাম আর কি। তো এবার আমি যেটা বললাম যে রঘু ডাকাত কিন্তু ধূমকেতু যে কালেকশনটা করতে পেরেছিল এক সপ্তাহের মধ্যে, সেই কালেকশনটাকে কিন্তু বিট করতে পারলো না। তো দেখা যাক ওভারঅল কালেকশনটা কোথায় গিয়ে পৌঁছায়। দেবী চৌধুরানী এবং যত কাণ্ড কলকাতায়, এই ছবি দুটোর কিন্তু ওয়ার্ড অফ মাউথ কম্পারেটিভলি বেটার, এবং সেই দুটো ছবি কিন্তু দেখা যাক লং টার্মে আর কি কতটা কালেকশন করতে পারে। এর পরবর্তী যে উইকস গুলো আছে সেখানে কিরকম কালেকশন করে। জেনারেলি আমরা পুজোর সময় দেখতে পাই যে পুজোর ওই কটা দিনই কিন্তু বিজনেস করছে, তার পরবর্তীতে কিন্তু বিজনেস সেইভাবে কন্টিনিউ করে না। বহুরূপী একটা এক্সেপশন ছিল, যেটা পুজোর পরেও কিন্তু একটা লম্বা রান নিয়েছিল। বাকি আপনারা যে কোনো ছবি পুজোর সময় যদি দেখেন, সেটা কিন্তু পুজোর ওই কটা দিনই কিন্তু ব্যবসা করতে পারে, তার পরবর্তীতে কিন্তু কালেকশনটা সেইভাবে এগোয় না। এবং এই বছর এখন অব্দি সব থেকে হাইয়েস্ট প্লেক্স কালেকশন হচ্ছে একেন বাবুর। তো সেইটাকে এরা কেউ বিট করতে পারে কিনা, বা সামনে ডিসেম্বরে ক্রিসমাস উপলক্ষে যে সময় আবার বাঙালি ছবি দেখতে যায়, সেই সময় যে ছবিগুলো আসছে, কাকাবাবু রয়েছে, অন্যদিকে প্রজাপতি 2 রয়েছে, সেই ছবিগুলো কোনোটা এগুলোকে বিট করতে পারে কিনা। আচ্ছা, দেব নিজের রেকর্ডগুলো ভাঙতে পারে কিনা, যেটা সে ধূমকেতুর ক্ষেত্রে করেছে বা খাদানের ক্ষেত্রে করেছে, তার যে প্লেক্স কালেকশন গুলো রয়েছে যেগুলো তার হাইয়েস্ট, সেগুলো সে বিট করতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। দেখা যাক লং টার্মে আর কি ছবিগুলো কোথায় গিয়ে পৌঁছায়। কান্তারা চলে এসেছে অলরেডি, এবং সেখানে অনেক শোজ খেয়েছে। অন্যদিকে বরুণ ধাওয়ানের ছবিটা আসাতে ওই ছবিটা ভালো হয়নি, বাট ছবিটা অনেকগুলো শোজও নিয়ে নিয়েছে। তো দেখা যাক আলটিমেটলি ছবিগুলো কত দূর চলে। সামনে দিওয়ালি আসছে, সেই সময় থামাও রিলিজ করছে। তো দেখা যাক ছবিগুলো কতটা লং রান নিতে পারে, এবং কোথায় গিয়ে আলটিমেটলি প্লেক্স কালেকশনটা দাঁড়ায়, সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের কি ওপিনিয়ন পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং দেখা যাক প্রডিউসার ফিগার কবে সামনে আসে, সেটা আমরা ওয়েট করে রয়েছি যে প্রডিউসাররা কবে নিজেদের ফিগার জানায়। সেগুলো অবশ্যই তখন জানতে পারলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো। দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই।